ইটস নট অ্যাবাউট ইসরায়েল, ইটস অ্যাবাউট ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে এখানে সবচেয়ে মুখ্য। আপনি দেখুন জাতিসংঘে যখন নেতানিয়াহু নেতানিয়াহু সম্পর্কে দেখেন, লোকালি ডোমেস্টিক্যালি আমি বলি, তার এগেনস্টে কিন্তু অনেক কিছু আছে, প্রোটেস্ট আছে, এটা ইটস অল অ্যাবাউট ডেমনস্ট্রেশন। আমার কাছে মনে হয় এগুলো সব ফেক। জো বাইডেন কিন্তু আমি দেখি কোনো সময় জোরালো ভাবে কিন্তু আসছে না যে ইউ ক্যান নট ডু ইট, একবার বলে বলে চুপ করে যায়, এর ভিতরে কিন্তু দে আর অ্যাকমপ্লিশিং দেয়ার গোল। আমেরিকার প্রেসিডেন্ট যদি চান তাহলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না, সেটি তো হতে পারে না, সেটি বিশ্বাস করার মতো অবস্থায় নাই। ইসরায়েলের পক্ষে আমেরিকা নাই, এই কথা বললে আমেরিকাতে রাজনীতি সেই দল করতে পারবে, সেই প্রেসিডেন্টের প্রেসিডেন্সি থাকবে। ইসরায়েল হলো আমেরিকার এজেন্ট, তার এক্সটেন্ডেড পার্ট ইন মিডল ইস্ট। আলটিমেটলি বোধহয় আমেরিকার সাথে ইরানের একটা যুদ্ধ হতে পারে এবং সেই সম্ভাবনাই বেশি। যেটি আমরা সূচনায় বলছিলাম যে লেবানন পরিস্থিতি, তার সাথে ইরানের সংযুক্ত হওয়া এবং গাজায়ও পূর্ণ উদ্যমে ইসরায়েলে হামলা চলছে। গত 24 ঘন্টায় যে তথ্য আমাদের কাছে আছে সেখানে হলো যে 99 জন গাজায় নিহত হয়েছে ইসরায়েলের হামলায়, আহত হয়েছেন 169 জন। এটা নিয়ে গত 7 বছরে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 41,788 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 7 অক্টোবর কিন্তু সামনে চলে আসছে, 1 বছর পূর্ণ হচ্ছে। আহত হয়েছেন 96,000-এর বেশি, অর্থাৎ প্রায় লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। যেখানে আমাদের মূল ফোকাস ছিল গাজায় যুদ্ধবিরতি, তার সঙ্গে যখন লেবানন যুক্ত হয়, ইরান যুক্ত হয়, প্রফেসর গোলাম মাতবর আপনার কাছে জানতে চাই সেটি হলো যে এই পরিস্থিতিকে হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আসলে দেখুন, এটা পরিস্থিতিটা এখন সত্যি কিন্তু ভয়াবহ এবং আমি মনে করি এটা নিয়ন্ত্রণের বাহিরে। আপনি এক্স্যাক্টলি ভালো কথাটাই বলেছেন, যে ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন এটা। কারণ দেখুন, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিষ্ক্রিয়তা। এখানে বলা হচ্ছে বারবার এই সিজফায়ারের কথা বলা হচ্ছে, বারবারই একটা টু স্টেট সলিউশনের কথা বলা হচ্ছে, বারবারই একটা নতুন একটা এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, বাট নোবডি ইজ ডুইং এনিথিং। ইটস অল অ্যাবাউট লিপ সার্ভিস। এখানে আমি সবচেয়ে বড় কথা যেটা বলবো যে ইটস নট অ্যাবাউট ইসরায়েল, ইটস অ্যাবাউট ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে এখানে সবচেয়ে মুখ্য। দেখুন, বারবার বলছে যে উই আর ওয়ার্কিং অন এগ্রিমেন্ট, উই আর working on treaty, ceasefire, but it's not taking anywhere, it's not going anywhere. সো এই যে কালক্ষেপণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের জন্য আমি মনে করি মোক্ষম সময়। এবং জানি না ইজ দেয়ার হিডেন এজেন্ডা বিটুইন দ্য কান্ট্রিজ, আই হ্যাভ নো আইডিয়া ইন ফেভার অফ ইসরায়েল। কিন্তু পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে এইটা একটা কিন্তু আপনার আঞ্চলিক একটা যুদ্ধ অলরেডি কিন্তু জড়িয়ে পড়ছে। আপনি দেখুন ওয়েস্ট ব্যাংকে করতেছে, তারা ফায়ার করছে, বৈরুতে বোম্বিং করছে, গাজা তো শেষই করে দিল, ইরানেও করেছে, ইয়েমেনেও করেছে। সো এবং দেখুন এটা ফুল স্কেল একটা কিন্তু ওয়ার কিন্তু রূপ নিতে পারে। সিকিউরিটি কাউন্সিল ওয়ার বলা হয়, কিন্তু ইটস ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড। সো দিস ইজ আলটিমেটলি আমি মনে করি পুশিং টুয়ার্ডস এ কাইন্ড অফ দ্য আই ডোন্ট নো মেবি অনেকে বলে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে কিনা, বা ডেফিনেটলি এটা আঞ্চলিক রিজিওনাল একটা বিরাট টেনশন এবং স্ট্রেসের ব্যাপার এবং ফর দ্য হোল ওয়ার্ল্ড। সবচেয়ে বড় কথা এখানে মূল্যবান যেটা আপনি বলেছেন জুয়েল, যে 41,788 পিপল অলরেডি কিলড। আপনি এবং দেখুন ওয়েস্ট ব্যাংকে বোধহয় আজকে দেখলাম কত 100 কত যেন অলরেডি কিল, 99। So this is what actually they are doing continuously and nobody is saying anything. The world body, world যে পার্টনার গুলো যারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার আছে, nobody coming forward, just actually নিন্দা করছে। আপনি দেখুন জাতিসংঘে যখন নেতানিয়াহু সম্পর্কে দেখেন, লোকালি ডোমেস্টিক্যালি আমি বলি, তার এগেনস্টে কিন্তু অনেক কিছু আছে, প্রোটেস্ট আছে, এটা ইটস অল অ্যাবাউট ডেমনস্ট্রেশন। আমার কাছে মনে হয় এগুলো সব ফেক। পর্দার অন্তরালে কিন্তু তার সব এক, অর্থাৎ তাদের একটাই বোধহয় প্ল্যান আমার কাছে যেটা এখন মনে হয়, যে জাস্ট অকুপাই দ্য হোল থিং। ওই যে রিভার টু সি যেটা বলে না, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দেয়ার প্ল্যান, তাদের কার্যকলাপে যেটা আমার মনে হচ্ছে আর কি। তো নেতানিয়াহু দেখেন যখনই কিন্তু জাতিসংঘে অ্যাড্রেস করলো, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আসলো 79 সেশনে, অনেকে বেরিয়ে গিয়েছেন, প্রোটেস্ট করেছেন, but it doesn't say anything. Clearly he said there that this is what they are going to continue. এবং এখানে যুক্তরাষ্ট্র বলেন, সবচেয়ে বড় কথা ইউনাইটেড কিংডম সাথে বলছে উই আর উইথ ইউ ইসরায়েল। আপনি এত উস্কানিমূলক এগুলো, আরো
এবং এই কান্ট্রিগুলাই সবাই মনে করে যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, দে উইল কাম ফরওয়ার্ড। ইনস্টিড আমরা দেখি যখন একটু বেশি টেনশন হয়ে যায়, যখনই দেখা যাচ্ছে যে গাজার পক্ষ হয়ে অর্থাৎ প্যালেস্টাইনের পক্ষ হয়ে যখন ইরান বা টার্কি কোনো কথা বলেন বা ইয়েমেন থেকে কোনো কিছু করেন, তখন কিন্তু সাথে সাথে কিন্তু এরা বলে যে প্রেসিডেন্ট বাইডেন তো অলরেডি বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যারা ওখানে যে যোদ্ধারা আছে তাদেরকে বলছে যে প্রয়োজনে হেল্প করার জন্য। সো হোয়াট ইজ দ্যাট সেইং? সো দ্য মেসেজ নিড টু বি ক্লিয়ার, এবং অনেস্টি সিনসিয়ারিটির অভাব হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো, এবং এতে কিন্তু ক্যাজুয়ালিটিস আরো হবে। ফুল স্কেল যাবে কিনা আই ডোন্ট নো। এবং আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়, হোয়াট অ্যাকচুয়ালি Netanyahu's plan, that the murderer's plan is eventually to go to Iran. I think এটা সহজে একবারে যেতে পারছে না, সে ঘুরে ফিরে কিন্তু আলটিমেটলি হিজ ফোকাস ইজ দেয়ার। এবং সে তো জানে যুদ্ধ তো সে করবে না, যুদ্ধ তো করবে ইউনাইটেড স্টেটস। যখনই তারা এটাতে যাবে সাথে সাথেই কিন্তু যে ইরান তো বসে থাকবে না, ইরানেই যখনই ফাইট করবে সাথে সাথে যুক্তরাষ্ট্র এবং তাদের যে অ্যালাইস, ন্যাটো অ্যালাইস সবগুলো যাবে। সো হোয়াট ইজ দ্যাট সেইং? এদিকে আপনার দেখেন চায়না, রাশিয়া কথা বলে, এগুলো আমি আই ডোন্ট কাউন্ট ভেরি মাচ অন দেম। এটলিস্ট তারা দে আর ট্রাইং টু হোল্ড অপোজিশন, একটা তার ডিসেন্ট ভয়েস আছে বা অপোজিট ভয়েস আছে এট দ্য ইউনাইটেড নেশন, যেখানে কথা মানে টক ফর দ্য সেক অফ টক, নাথিং, নো ডেলিভারেবল। So that is what is the concern to me. এবং ultimately দেখুন, we are all paying for it. Our taxpayers' money is going there, the United States. আমরা অস্ত্র দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, আমরা ইন্টেলিজেন্স শেয়ার করছি। দ্যাট ইজ দ্য আনফর্চুনেট থিং। এবং জো বাইডেন কিন্তু আমি দেখি কোনো সময় জোরালো ভাবে কিন্তু আসছে না যে ইউ ক্যান নট ডু ইট। একবার বলে চুপ করে যায়। এর ভিতরে কিন্তু দে আর অ্যাকমপ্লিশিং দেয়ার গোল, এবং যার ফলে আজকে ক্যাজুয়ালিটিস এত গেছে। আপনি জাতিসংঘের ভূমিকার কথা বলছিলেন, যদিও আমরা দেখেছি যে গতকালকেই উল্টো জাতিসংঘের মহাসচিবকেই ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণা করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে অ্যান্টনি গুটেরেস তিনি অবাঞ্ছিত, তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। তো এবং তারা কাউকে কেয়ার করে না। ইউনাইটেড নেশনের যে সেক্রেটারি জেনারেল কিন্তু টাইম টু টাইম কিন্তু স্টেটমেন্ট দিয়েছে হোয়াট হি নিডেড টু ডু, নট লাইক ইন ফেভার অফ বাট অ্যাজ এ সেক্রেটারি জেনারেল he did it, এবং এই যে অবাঞ্ছিত ঘোষণা করে nobody is saying anything. So this is what, because they know, আমরা একটা কথা বলি, সোজা কথা, ছাগল নাচে কুটির জোরে, এই কুটি তো সত্যতা। That is why it's a strength. That's what actually they are looking at. So this is like becoming a kind of frustrating and dismal, but the thing is that it's not about economy, it's not about any other thing, it's about people's lives. But nobody care about lives, that's what the thing. এই যে আমরা বলছি 41,788 people, can you imagine one life is so precious, and these many people you are killing like that, and everybody is like a spectator watching it like without doing anything. Where is the মানবতা? মানবতার কথা বলে, মানবাধিকারের কথা এই দেশগুলোই বলে, পশ্চিমা ওয়ার্ল্ড। মানবতা তো নৈতিকতা তো সব ধস নেমেছে। আপনার কিছু একটু বলার পরে কিন্তু ওখানে আর তেমন কিছু না, জাস্ট অনেকবার কিন্তু তাকে সমালোচনা করার পরে সেদিন বলেছে যে এটা নৈতিকতার অবক্ষয়। It's not about নৈতিকতা, it's about killing people. এটা তো আসলে ঐতিহাসিকভাবে মানবতা নানা সময় নানাভাবে ব্যবহার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় মানবতা এক ধরনের হয়, গাজা যুদ্ধের সময় মানবতার অন্য ধরনের ব্যবহার হয়। আমি একটু মোহাম্মদ মালেক আপনার কাছে জানতে চাই, যখনই আসলে প্রফেসর গোলাম মাদবর বলছিলেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন নেতানিয়াহু, তিনি কিন্তু সেখানে স্পষ্ট করেছেন যে আমি এবার আসতাম না, আমি আসতে হয়েছে শুধুমাত্র ইসরায়েল নিয়ে এত বেশি অপপ্রচার চলছে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে। এবং একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন ফুল ভিক্টরি। তিনি বলছিলেন বারবার যে ফুল ভিক্টরি না হওয়া পর্যন্ত তারা থামবেন না, অর্থাৎ জাতিসংঘে দাঁড়িয়ে তিনি গণহত্যা কিংবা যে অভিযোগগুলো আসছে সেসবের পক্ষে সাফাই তো গিয়েছেন, উল্টো আরো কিছুটা থ্রেটও করে গিয়েছেন। কিন্তু যে প্রশ্নটা এখন করতে চাই সেটা হলো, ইরান যখন যুক্ত হয়ে গেল, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সবশেষ এপ্রিলে একবার ইরান হামলা চালিয়েছিল, কিন্তু তখন আমরা দেখেছি আমেরিকা চেষ্টা করেছে ইসরায়েলকে সংযত করতে। এইবার সেটা করছে না, এবার ইসরায়েলের যে কোনো ব্যাপারে তারা সমর্থন দেওয়ার কথা বলছে, যদিও বাইডেন প্রশাসন শুধুমাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টাতে নিরুৎসাহিত করছেন, কিন্তু অন্য সাপোর্ট গুলো আছে। তাহলে এতদিন পর্যন্ত আমেরিকা যুক্ত হয়নি, এবার যুক্ত হয়েছে, এইটার রসায়নটা কি হতে পারে? জি দেখুন, প্রথমত কথা হলো যে ইসরায়েলের সাথে হামাসের যে যুদ্ধটা প্রথম শুরু হলো, ওই একেবারে শুরুতে নেতানিয়াহু কিন্তু একটা কথা বারবার বলেছেন, সেটি কি, যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত, তাদের মিশন হলো, অবজেক্টিভ হলো হামাসকে নির্মূল করা। কাজে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের যে
অভিযান গাজাতে সেটি চলবে। তো তার মানে কি, আমরা তখনই বুঝে গেছি যে আলটিমেট গোল ইসরায়েলের হলো ফিলিস্তিনিদের একেবারে ধ্বংস করে দেয়। তার মানে পুরো এলাকাটি তার অধীনে নেয়া, ইসরায়েলের অন্তর্ভুক্ত করা। আলটিমেটলি এই প্যালেস্টাইনের বা গাজা বা ওয়েস্ট ব্যাংক এগুলো ম্যাপটা পুরো চেঞ্জ করে ইসরায়েলের সঙ্গে নেওয়া, এটি হলো তার আলটিমেট গোল। এটি করার জন্য, এবং সে কোন অজুহাতে সেটি করেছে, যে আমাদের আত্মরক্ষা করার অধিকার আছে, কাজে আত্মরক্ষার্থেই আমরা এই কাজটি করছি। তো এই তখন থেকে কিন্তু তার এটা গোল। এবং এর যে গত 1 বছর ধরে যে সমস্ত ঘটনাগুলো আমরা ডেভেলপমেন্টগুলো দেখলাম, যে আমেরিকার প্রেসিডেন্ট বারবার তাকে বলছে, যুদ্ধবিরতির কথা বলছে, পার্মানেন্ট সিজফায়ারের কথা আমরা শুনেছি। একবার তো মানে একটা অস্থায়ী সিজফায়ার হয়েছিল, তারপরে মানে গণহত্যা বা আর মানবহত্যা যেন না হয়, এই সমস্ত ব্যাপারে আমেরিকা বারবার কথা বলে আসছিল, প্রেসিডেন্ট বারবার বলছিল। কিন্তু দেখুন, এটি অনেকটা আমরা দেখেছি লিপ সার্ভিসের মতো। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যদি চান তাহলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না, সেটি তো হতে পারে না, সেটি বিশ্বাস করার মতো অবস্থায় নাই। যেটি মাধবভাই খুব চমৎকার বলেছেন যে খুঁটির জোরেই তো ছাগল। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট চাইতে পারবেন কি, মানে কোন আমেরিকার প্রেসিডেন্ট কি কথাটা ওইটাই, তার মানে এটা লিপ সার্ভিস। আমেরিকার প্রেসিডেন্ট চাইতে পারেন না বলেই তো চাননি তিনি। কেন চাননি দেখেন, ওই যে জাতিসংঘের প্রসঙ্গে যেটি আলোচনা হলো, জাতিসংঘের কি করা আছে বলুন? জাতিসংঘে কি নিরাপত্তা পরিষদে যখন একটা প্রস্তাব উত্থাপিত হবে, আমেরিকা ভেটো দিলেই তো, আমেরিকা ব্রিটেন ভেটো দিলে তো সে তার মানে তো জাতিসংঘ তো বেসিক্যালি, মানে খুব খারাপ ভাষায় যদি আমি বলি তাহলে ছোটু জগন্নাথ, তার কি নিজের কিছু করার আছে? করার নেই। এখন কনসাস যদি আপনাকে বাধ্য না করে জাতিসংঘের কোনো সিদ্ধান্ত একমত হতে, তাহলে আপনি সেটি জাতিসংঘের উপায় নেই। এবার এই নেতানিয়াহু আরো কি বলে গেছেন, জাতিসংঘকে বলেছেন একটি অন্ধকার ঘর, মনে আছে কিনা দেখেন এই কথাটি তিনি বলেছেন। তার মানে এখন জাতিসংঘের দেখেন কত বড় অধ্যক্ষ, জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাহলে ইসরায়েল শুধু আমেরিকা কেন, মানে আন্তর্জাতিক বিশ্বকেও অবজ্ঞা করে। আন্তর্জাতিক বিশ্বের যে প্রতিনিধি তো ইউএন, যেটা আমাদের কমন কনসাস, তাই না? সেই জাতিসংঘটাকেও কিন্তু ইসরায়েল শুধু অমান্য করলে তো ভালো কথা ছিল, কতটা অবমাননাকর মানে কথা বলছে। জাতিসংঘের মহাসচিবকে পৃথিবীর আর কোন সদস্য রাষ্ট্র অবাঞ্ছিত ঘোষণা করছে এরকম বোধ হয় আমার মনে হয় দেশে। তাহলে এখন কথা হলো যে আপনি যে কথাটা বললেন, আমেরিকার প্রেসিডেন্ট কি পারেন? আসলে পারেন। সামনে নির্বাচন এসছে, তাই না? এই নির্বাচনে আমেরিকার 2 দলকেই দেখাতে হবে যে তারা ইসরায়েলের পক্ষে আছে। ইসরায়েল আমেরিকার সাথে সম্পর্কটা এমনই একটি বিষয় যেখানে ইসরায়েলের পক্ষে আমেরিকা নাই, এই কথা বললে আমেরিকাতে রাজনীতি সেই দল করতে পারবে, সেই প্রেসিডেন্টের প্রেসিডেন্সি থাকবে। এবং 16 ডিস্ট্রিক্টের জামাল ব্রোমেনের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। জামাল ব্রোমেন নির্বাচনে হেরে গেলেন আইপ্যাকের কারণে। এক্স্যাক্টলি। কাজেই অত বড় রিস্ক প্রেসিডেন্ট নেবেন না, তিনিও জানেন। এবং যেটা মাধব ভাই বললেন, যথার্থ বলেছেন যে ইসরায়েলের সাথে আমেরিকার প্রেসিডেন্টের গোপনে কি সম্পর্ক আছে বা কি নির্দেশ আছে, কি মানে কি বলে সমঝোতা আছে, সেটা তো আমরা জানি। আমরা তো শুনি, কিন্তু শোনার কথা তো আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ ভার্চুয়ালি কোনো ডেভেলপমেন্ট তো দেখছেন। আজকে সেই ক্লিনটনের সময় থেকে 2 স্টেট সলিউশন নিয়ে কথা হচ্ছে, চুক্তি হয়েছে, কই 2 স্টেটস কি হয়েছে? তো আমেরিকা চাইলে কি 2 স্টেটস হতো না বহু আগে? কাজে আমেরিকার চাওয়া এটি চাওয়া না, এটি হলো আইওয়াস ইসরায়েলকে জাস্ট মানে, অর্থাৎ আমেরিকা তার নিজের স্বার্থে ইসরায়েলকে দরকার। মিডল ইস্টে তার একটা ইসরায়েল কিন্তু আলাদা কোনো মানে একটা রাষ্ট্র হিসেবে দেখতে হবে। ইসরায়েল হলো আমেরিকার এজেন্ট, তার এক্সটেন্ডেড পার্ট ইন মিডল ইস্ট। কাজেই কোনো মতেই তার সেই এজেন্টের অস্তিত্ব বিপন্ন হোক বা থাকবে, তার স্বার্থক্ষুণ্ণ হোক, এমন কোনো কাজ এটা অসংখ্যবারই আমাদের আলোচনায় হয়তো উঠে এসেছে। কিন্তু আমি আপনার কাছে এবার যে প্রশ্নটি নিয়ে করতে চাই সেটি হলো যে এর আগের বার যখন ইরান হামলা চালিয়েছিল এপ্রিলে, তখন কিন্তু ইসরায়েলকে সংযত করেছিল আমেরিকা। এবার কিন্তু আমেরিকার কোনো সংযত করছে না। সেই ক্ষেত্রে এই যুদ্ধটা কতটা বড় আকার ধারণ করতে পারে? না, সেটি দেখুন, এই
রিসেন্টলি ইসরায়েল প্রভোকিং কিছু কাজ করেছে কি? নাম্বার ওয়ান কাজ হলো, দেখেন হামাস প্রধান যখন ইরান সাপোর্ট করছেন, সেখানে ইরানের ভিতর ঢুকে তাকে হত্যা করা হয়েছে। তাদের গেস্ট হাউসে। হ্যাঁ, গেস্ট হাউস, তাই না? এরপরে দেখেন এখানে বৈরুতে যে হিজবুল্লাহ প্রধানকে রিসেন্টলি হত্যা করল। তো হিজবুল্লাহ তো কে? হিজবুল্লাহ হলো যার প্যাট্রোনাইজ করছে ইরান। ইরান। তার মানে ইরানের উপর একের পর এক আঘাত কিন্তু ইসরায়েল করছে। তাহলে এই ক্ষেত্রে ইরানের কিন্তু কিছু করার নেই, পাল্টা আঘাত করা ছাড়া, বা এই সমস্ত আঘাতের মানে জবাব দেওয়া ছাড়া তার অন্য উপায় নেই। তো যখন ইরান ইনভলভ, ইরান তো আমেরিকার মানে ওয়ান অফ দি বিগেস্ট মানে এনিমি, তাই না? ইরান, এবং ইরানের স্যাংশন আছে, ইরানের রাশিয়ার মতো ইরানের এগেনস্টে আমেরিকার স্যাংশন আছে। কাজে এখন যদি আমেরিকা এই অবস্থায়, যেমন ইরান যে রিসেন্ট যে মিসাইল গুলো মানে নিক্ষেপ করলো এই যে গত 2 দিন আগে, এই প্রেক্ষিতে সর্বাত্মক আঞ্চলিক একটা যুদ্ধের দিকে যে যাচ্ছে এটি বোঝা যাচ্ছে। এবং তাহলে কিন্তু আমেরিকার অন্য কোনো গতি মানে উপায় থাকবে না তেহরানের সাথে আমেরিকা ইনসেলফ যুদ্ধে জড়িত হওয়া। কাজে আমরা মনে করি যে আমেরিকা সেদিকেই যাচ্ছে। এতে 2টি কাজ হবে, একটি ইসরায়েলকে যেমন ওইখানে আরো এম্পাওয়ার্ড করা হবে, আর একটা জিনিস ইরানকে দুর্বল করা যাবে। তাহলে হলো কি, মিডল ইস্টে আমেরিকার যে আধিপত্য আরো সুদৃঢ় হলো। এবং ইরানের সাথে যখন এগুলো ইসরায়েলের হতে থাকবে, আলটিমেটলি মাধবাই এটা বলেছেন যে যুদ্ধটা তো ইরান আর ইসরায়েল তখন করবে, যুদ্ধটা হবে তখন আমেরিকার সঙ্গে ইরান, এবং সেদিকেই গতি নিতে পারে, সম্ভাবনা বেশি। ইলেকশন না হলে একটা কথা, যেহেতু ইলেকশন আছে, অক্টোবর সারপ্রাইজ বলে একটা কথা আছে, এমন কোন কিছু আনইউজুয়াল ইভেন্ট এই সময় ঘটে যেটা ইলেকশনকে প্রভাবিত করে। তো ইরান ইসরায়েলের যে এখন যে অবস্থা যেখানে আছে, তেমনি একটা আনইউজুয়াল ইভেন্ট এটি। এই ইভেন্টে যদি মানে এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ মানে রিয়েক্ট করতে না পারে, তাহলে এটা অক্টোবর সারপ্রাইজ হিসাবে বুমেরাং হবে এই আগামী ইলেকশন। আমেরিকার আপাত দৃষ্টিতে এখান থেকেই যতটুকু আমরা বলতে পারি যে আলটিমেটলি বোধহয় আমেরিকার সাথে ইরানের একটা যুদ্ধ হতে পারে, এবং সেই সম্ভাবনাই বেশি। জি, আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবু আপনার কাছে জানতে চাই, গার্ডিয়ানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক এডিটর যিনি জুলিয়ান বার্গ, তিনি বলছিলেন যে নেতানিয়াহুর একটা দীর্ঘদিনের লালিত বাসনা ছিল আমেরিকাকে এই যুদ্ধে যুক্ত করা, এবং এই যুদ্ধের মাধ্যমে তেহরানের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে, কর্মসূচি আছে, সেটিকে ধ্বংস করা। নেতানিয়াহু এই ক্ষেত্রে এইবার সাকসেস হতে যাচ্ছে বলে তিনি মনে করছেন। আপনার কাছে কি মনে হয়? আসলে খুব সুন্দর, আমি একটু আগে সেই ইঙ্গিতটাই দিলাম। আসলে আলটিমেট তার বাসনাটা কি, যে নেতানিয়াহুর দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইউ আর লুকিং এট, যে যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানকে ধরা। তো আমি একটু, আমাদের মালিক ভাই খুব থটফুল আলোচনা করেন উনি, আসলে আমার ওনার পয়েন্টগুলো খুবই ভালো লাগে। উনি আজকে যে পয়েন্টগুলো বললো মিডল ইস্টে, আসলে দেখুন ইয়াস, ইসরায়েলকে এরা একটা এজেন্ট মনে করে ইয়াকে কন্ট্রোল করবে, মিডল ইস্টকে ইসরায়েলকে দিয়ে। আমরা যদি একটু অপোজিট থেকে চিন্তা করি, হোয়াট ইজ দ্য নেট পজিটিভ থিংস কাম আউট অফ ইট, অর্থাৎ নেট গেইনটা কি যুক্তরাষ্ট্রের? আপনি নেট গেইনটা দেখবেন -100%, 0-0. United States could be very good friend to all those Middle Eastern countries. এবং আমি মনে করি এটা কিন্তু যুক্তরাষ্ট্রকে সব দিক দিয়ে কিন্তু একটা কিন্তু আপনার বিতর্কিত অবস্থানে নিয়ে যায়। ইন্টারন্যাশনাল দেখুন রিলেশন, ইন্টারন্যাশনালি কিন্তু আমেরিকা is because of America mighty nation, America economy ভালো, still the country is actually doing the bilateral and multilateral thing with the United States. কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন, যখনই বিভিন্ন ইস্যুতে কিন্তু the whole world is so upset what the United States is doing international. সো মেইন এখানে ইস্যুটা হচ্ছে কাদের, এইটাই গার্ডিয়ানে কিন্তু ঠিকই বলেছেন যে আলটিমেটলি দিস ওয়ে দ্যাট ওয়ে কিন্তু গো টু। বাট আমি মনে করি যুক্তরাষ্ট্রের বোধহয় ফরেন পলিসিটা আমি সবসময় বলি ইজ হাইজ্যাক বাই সার্টেন পিপল, সার্টেন গ্রুপ অফ বেস্টেড গ্রুপ অফ পিপল। দেখবেন যে আপনার সবসময় কিন্তু এই গ্রুপটা কিন্তু অন্য কোনো পোর্টফোলিও না থাকলেও এইটার প্রতি কিন্তু থাকে, একেবারে চিপ হতে না পারলেও কিন্তু মেইন কন্ট্রোলিং কিন্তু থাকে। আলটিমেটলি যুক্তরাষ্ট্র কোনো লাভ হচ্ছে না, আমাদের বিলিয়ন ডলার ট্যাক্স পেয়ারের মানিগুলো চলতে হচ্ছে, একটা আনপ্রোডাক্টিভ। এবং সবচেয়ে বড় কথা, এই দেশটাই সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে,
হোয়াট কাইন্ড অফ মানবাধিকার এটা? আপনি এতগুলো লোককে মেরে ফেলছেন সরাসরি। তো আসলে এই যে যখনই এবার দেখুন আমাদের মালিক ভাই সুন্দরভাবে বললেন যে এটা যে বাইডেন কিন্তু এবার কিন্তু জোরালো ভাবে কিছু বলেন নাই, এর আগের বার একটু বলেছিল, বরং আমি দেখেছি যে রণতরী পাঠিয়ে দিচ্ছে এবং বলেছে যে সৈন্যদের প্রস্তুত থাকার জন্য, যখনই দেখলো ইরান একটু তার পজিশন নিচ্ছে। সো হোয়াট ইজ দিস সেইং? এতে করে মনে হচ্ছে ওই যে কোয়েশ্চেনেবল যেটা আর কি আসলে রিলেশনশিপ নেতানিয়াহুর সাথে অন্তরালে যেটা হিডেন রিলেশনশিপটা ইজ কোয়েশ্চেনেবল। আর অক্টোবর সারপ্রাইজ যেটা আর কি মালিক ভাই যেটা বললেন, ইয়েস এই ইলেকশনে কিন্তু এটা বিরাট কিন্তু একটা প্রভাব ফেলে এবং মিডল ইস্টে এমন কিছু একটা হতে পারে যেটা কিন্তু তাই ইলেকশনে হয়তো ইউজ করবে পলিটিক্স এর জন্য। হিউম্যান লাইফ সার্টেন পিপল পার্টিকুলারলি ফর দ্য পিপল দোজ হু আর যারা মারা যাচ্ছে এই গ্রুপের প্রতি কারো কনসার্ন নাই। এই গ্রুপ কিন্তু সবখানেই মার খাচ্ছে, রোহিঙ্গারা খাচ্ছে, কাশ্মীরে খাচ্ছে, আপনি এভরিহোয়ার দেখবেন এই গ্রুপটা, নোবডি টক অ্যাবাউট দ্যাট। অথচ ছোটখাটো কিন্তু অন্য গ্রুপ হলে কিন্তু সবাই চাপাইয়া পড়ে। মানবাধিকারের যে মালিক ভাই একটু আগে বললো ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট হয়, আপনি বলেছিলেন বোধহয় যে মানবাধিকারটাকে বিভিন্নভাবে ইউজ করে। সো দিস ইজ হোয়াট দ্য থিং। সো গার্ডিয়ান মূলত সেটাই বলেছেন, আমরা দুজন যেটা বলতে চাচ্ছি, এবং আলটিমেটলি আমার মনে হচ্ছে এটা আসলে একটা খারাপের দিকে যাচ্ছে। এটা এখন বোধহয় আপনি প্রথম যেটা বললেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে এটা, and that's what we are all, and we are all very concerned about it. এটা কিন্তু ওখানে থাকবে না, এটা তো আলটিমেটলি এখানে আসবে, এট হোম আসবে। যুদ্ধ তো আসলে ইসরায়েলের সাথে হবে না, যুদ্ধ তো হবে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের। আর ইরান তো এমন না সিরিয়া না, বুঝছেন? ইরান কিন্তু সিরিয়াও না, লেবাননও না, ইরান কিন্তু ইয়েমেনও না। ইরান is a mighty nation as well, and they have all kinds of things as well. আমি জানি হয়তো যুক্তরাষ্ট্র কাছে কিছু না, তারপরেও ক্যাজুয়ালিটি যেটা হবে আন্তর্জাতিকভাবে আমেরিকান যে নাগরিকদের যে জীবন যেভাবে আপনার বিপন্নের দিকে যাবে বা হুমকির দিকে যাবে, সো দিস আর কনসার্ন। এন্ড এট দ্য সেম টাইম আমরা বোধহয় আরেকটি ইকোনমিক রিসেশনের দিকে যাবো এই যুদ্ধটা লেগে যায়, কারণ ইন্টারন্যাশনাল কোঅপারেশন মাল্টিলেটারাল সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আমার মনে হচ্ছে সামরিক জায়গা থেকে ইরান এর মধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। ইসরায়েলের যে মিসাইল গুলো পাঠিয়েছে মাত্র 12 মিনিটে সেই মিসাইল গুলো গিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি অনেক দূর এগিয়ে গেছে। এই যুদ্ধ হয়তো সেটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।